আজ আমি আপনাদের পড়ে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি দারুণ হাসির গল্প। গল্পের নাম বিপরীতে হিত। রূপক চিত্র প্রতিষ্ঠানের প্রযোজক জয়ন্ত রায় চোটে মোটে নিজের কক্ষে পদার্পণ করল। চটবার একটু কারণ ছিল বই কি। সেই বিকেল থেকে এই এতখানি রাত অবধি একটানা স্টুডিওয় বসে কতগুলো হবু তারকার অভিনয় কলায় না তাকে দেখতে হয়েছে আর সইতে হয়েছে। কিন্তু নানাভাবে পরীক্ষা করেও তার আগামী ছবির প্রধান নায়িকার পার্শ্বভূমিকায় নামাবার মতো মানানসই একজনকেও পাওয়া যায়নি। মরার উপর আবার খাঁড়ার ঘা। এতটা খাটুনি বৃথা যাবার পর একটু যে খাট নিয়ে আরাম করবে সেটাও এখন দুরাশা। ঘরে ঢুকেই টেবিলের উপরে একটা চিরকুট পেয়েছে। শ্রীমতী রচনা। ললিতাকে নিয়ে 9:30 শোয়ে তিনি সিনেমায় গেলেন। ফিরতে তাঁর রাত 12টা হবে। তা তিনি 12টা বাজিয়ে ফিরুন, জয়ন্তর তাতে কোনো আপত্তি ছিল না। কিন্তু তাকে যে বইয়ের প্রতীক্ষায় পরিশ্রান্ত দেহে অতক্ষণ ধরে নিদ্রাদেবীর সঙ্গে নিষ্ঠুর সংগ্রামে লিপ্ত হয়ে বসে থাকতে হবে, এই বীরত্বটাই পত্নী বিরহের চেয়ে বেশি তাকে কাবু করল। ঘুমকে প্রিয়ার চেয়ে প্রিয়তর পর্যায়ে ফেলা শ্রীমতীর চোখে অমার্জনীয়। শখ করে আবার ললিতাকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। সে থাকলে বরং তার সঙ্গে গল্প গুজবে এতখানি সময় ঘুমের মতন অত আয়স না হলেও প্রায় অনায়াসেই কাটানো যেত। ততটা হয়তো কঠিন ছিল না। যদিও ললিতার গল্পের বেশিরভাগ সিনেমায় প্রবেশের আবেদন ছাড়া কিছু নয়, তবুও ওই বেদনার অংশটুকু বাদ দিলে ওর সঙ্গে বেশ আরামপ্রদই বলা যায়। কি যে হয়েছে আজকাল মেয়েদের, খালি সিনেমা আর সিনেমা। ছবির অভিনয় দেখেই তুষ্টি নেই, ছবিতে অভিনয় দেখানোর জন্য আক্রোশ। কিন্তু বাজে অভিনেত্রী হওয়ার চেয়ে একটা কাজের মেয়ে হতে পারাটা যে কত বড় দক্ষতা, সেটা কি আর এসব মেয়েরা বোঝে? আজ উপর্যুপরি 17 জন তারকা যশপ্রার্থিনী পরীক্ষা ফলে বিফল মনোরথ জয়ন্ত এই তত্ত্বটা হাড়ে মজ্জায় বুঝেছে। এমনকি এও সে বুঝেছে যে প্রতিভাশালী অভিনেত্রীর চেয়ে প্রতিভা বাদ দিয়ে কেবলমাত্র শালী হতে পারাটাই কম কথা নয় কিন্তু। আর এই কথা কে ওই ললিতা সুখে বোঝাবে? এ সাধ্য কার? শালীরূপে ললিতা অনিন্দনীয়, এমনকি প্রতিভাশালিনীও বলা যায়। চাঁদের মতন এমন একটা উপগ্রহকে কক্ষচ্যুত করে অন্য আকাশের উজ্জ্বল জ্যোতিষ্করূপে দেদীপ্যমান দেখবার আগ্রহ জয়ন্তর হয় না। এ বিষয়ে জয়ন্ত সমাজ সচেতন। ড্রয়িং রুম ডিঙিয়ে শোবার ঘরে সুইচ টিপতে গিয়ে ঝটকা লাগলো জয়ন্তর। সুইচ টেপার আগেই একটা শখ। বিদ্যুৎলতার মতো একটা মেয়ে তার সোফায় বসে টেবিল ল্যাম্পের আলোয় কি যেন একটা পড়ছে। আশ্চর্য একটা মেয়ে। মাথা ঘুরে গেল জয়ন্তর। এমন সময়ে অপরিচিত একটি মেয়ে তার ঘরে, তারই সোফায়, কেবল এই তথ্যটুকুই মাথা ঘোরার পক্ষে খুব ছিল। বৈদ্যুতিক আলোয় ভালো করে খুঁটিয়ে দেখে এছাড়া আরও কারণ জয়ন্তর চোখে পড়ল। এমন সুসজ্জিত সুন্দর মেয়ে খুব কমই পথে ঘাটে দেখা যায়, আর নিজের সভায় তো আরও কম। ঢলে পড়তে গিয়ে কোনো রকমে সামলে নিল জয়ন্ত। কে কে তুমি এখানে এই সময়? জয়ন্ত উস্কে ওঠে। জয়ন্ত। উঠে দাঁড়িয়েছে মেয়েটি। কণ্ঠস্বর অনুচ্চ, কিন্তু ভারী মধুমাখা। শাড়ির খসখসানি সে শুনতে পেল। দেখতে দেখতে কোমল দুখানি বাহুবল্লরী এগিয়ে এসে তার কণ্ঠ বেষ্টন করল। বুকে মাথা রেখে বলল মেয়েটি, আমি না এসে পারলাম না জয়। টেবিল ল্যাম্পের ঢাকনা মোড়া আবছা আলোর আবডালে অচেনা তরুণীর এই কার্যকলাপ অদ্ভুত এক রহস্য। সমস্তটা যেন স্বপ্ন বলে ভ্রম হয়। জয়ন্ত কি জবাব দেবে ভেবে পায় না। জয়ন্ত, আমি ভাবতে পারিনি আমার ভালোবাসার তুমি এইভাবে প্রতিদান দেবে। সারা সপ্তাহ ধরে প্রতি মুহূর্তে আমি তোমার টেলিফোনের প্রতীক্ষা করেছি, কখন তুমি আমায় ডাকবে। কিন্তু না, জয়ন্ত, তুমি এত নিষ্ঠুর হতে পারো?
বলতে বলতে মেয়েটি উদ্গত অশ্রুভারে তার বুকের উপরে ভেঙে পড়ল। আর ব্যাপার কি কিছু না বুঝেই সান্ত্বনার জন্য জয়ন্ত তার চোখ মুছে দিতে গেল, একবারে যন্ত্রচালিতের মতোই। স্বভাবতই গেল। সৌন্দর্যই মেয়েদের শ্রেষ্ঠ ছাড়পত্র, এবং কণ্ঠলগ্না যদি সুন্দরী হন, তার অন্য পরিচয় জানবার তার প্রয়োজন হয় না। তাকে দরবিগুলিত অবস্থায় দেখলে ব্যাপার কিছু না জেনেই তার অশ্রু মার্জনা করা যায়। আপনার থেকেই আদরের প্রেরণা আসে, এবং এ কাজ যতই গর্হিত হোক, এই অপরাধের জন্য নিজেকে মার্জনা করাও তেমন কঠিন বলে বোধ হয় না। কিন্তু তারপরেই যেন শখ খেয়ে সে নিজের হাত গুটিয়ে নেয়। কি সর্বনাশ! সেই চিরকুট! সিনেমা ভাঙতে আর কতই বা দেরি? এবং শ্রীমতী যদি ইতিমধ্যে বাড়ি ফিরে তাকে এই অবস্থায় দেখতে পান, তাহলে তো আর রক্ষে রাখবেন না। যদি এই দৃশ্য তার চোখে পড়ে। মেয়েটির থেকে হটিয়ে এনে সেই হাত সে বাহুবেষ্টিত নিজের কণ্ঠে রাখল। তার দম বন্ধ হয়ে আসছে মনে হলো যেন হঠাৎ। মেয়েটির বাহুপাশ থেকে কণ্ঠমুক্ত করে এতক্ষণে সে একটু মুক্ত কণ্ঠ হতে পারল বুঝি। কিন্তু আমি আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এর আগে কখনো তোমায় দেখেছি বলেও তো মনে হচ্ছে না। নিজের উক্তি শুনে তার মনে হলো নিজেই বইয়ের কোনো এক দৃশ্যে যেন সে অভিনয় করছে। এই সিনারিও এবং সংলাপ যেন তার নিতান্ত পরিচিত। অদৃষ্টের একই পরিহাস! নিজের রচিত দৃশ্যনাট্য যদি নিজের জীবনেই নাট্য দৃশ্য হয়ে দেখা দেয়, কজন নাট্য কলাকুশল ভাগ্যের সেই প্রয়োজনা সহ্য করতে পারে? অবশ্যই ভাগ্য এখানে সুন্দর মেয়ে ছদ্মবেশ ধরে এসেছে, এই যা ভাগ্যি। মেয়েটি তার কথা শুনে একবারে তড়িৎস্পৃষ্টের মতো ঘুরে দাঁড়ালো। তার জল ভরা চোখে মুখে অবর্ণনীয় ভীতির চিহ্ন ফুটে উঠতে লাগলো ক্রমে ক্রমে। এখন তুমি এই কথা বলছো? ব্যঙ্গের সুরে সে বলল। এতদিনের ভালোবাসার পর তোমার জন্য কি না আমি ত্যাগ করেছি! বাপ মার ভালোবাসা, আত্মীয় স্বজনের স্নেহ, সমাজের শ্রদ্ধা, কি না! আর তুমি তোমার সর্বস্বই নিয়েছ। জয়ন্তর মুখে হঠাৎ যেন কোনো কথা জোগায় না। মেয়েটি বলেই চলে, তুমি কি জানো কি আশায় বুক বেঁধে এতক্ষণ ধরে এখানে তোমার জন্য আমি অপেক্ষা করছি? হ্যাঁ, কিন্তু যাচ্ছলে আমি আমি যে কিছুই ঠাউর করতে পারছি নে। অতীতের পৃষ্ঠাগুলি পটপট করে উল্টে যায় জয়ন্ত। ফিল্ম দেখার মতো করে মনশ্চক্ষু দিয়ে দেখতে চায়। কিন্তু অসংখ্য মেয়ের ভিড়ের ভেতর কোনোখানে এই মেয়েটিকে স্থাপিত করতে সে পারে না। কি আশ্চর্য! কি করে একে একেবারেই সে ভুলে গেল? দেখে শুনে যা মনে হয়, নিতান্ত ভুলবার মতো তো ছিল না মেয়েটি। তবে সত্যিই মুশকিল, খুব মুশকিলে কথায়। এমনকি মেয়েটির এমন আকর্ষণীয়তা সত্ত্বেও কি যে করবে জয়ন্ত ভেবে পায় না। তার বউ যে এতক্ষণে বায়োস্কোপ ফেরতা মোটরে বেগে ফিরতে লেগেছেন, অভ্যাগত সমস্ত মুশকিলের ওপর আসন্ন এই মুষলটাই তাকে আরো কাহিল করে দেয়। আর এই দুটি মেয়ের টানাপোড়েনের মধ্যে টানাটানির চেয়ে পোড়েনের দিকটাই তার বেশি করে মনে পড়তে থাকে। কিন্তু কি করব? আমি কিছুই বুঝতে পারছি না যে। আর্তনাদের মতো তার গলা থেকে বেরোয়। আর এ বিষয়ে যা করবার তা বোধহয় তোমার সঙ্গে আলোচনা করে পরেও তো করা যেতে পারে। এখন এই দণ্ডের বিবেচ্য হচ্ছে আমার স্ত্রী তার বোনের সঙ্গে সিনেমায় গেছেন। এক্ষুনি ফিরলেন বলে। তো এই অবস্থায় তাহলে তো ভালোই হলো। মেয়েটি তার কথায় বাধা দেয়। আমি ভেবেছিলাম চিরদিন ধরে তোমার জীবনের নেপথ্যেই আমি থেকে যাব। কাব্যের উপেক্ষিতার মতো কাটিয়ে দেব আমার জীবন। তোমাকে অধিকার করব না কোনো দিন। তুমি দয়া করে মাঝে, মাঝে সুখসাগরের যে আনন্দক্ষণগুলি নিয়ে আসবে, তাই আমার যথেষ্ট মনে করব। কিন্তু আমি যে আর পারি না জয়ন্ত। তুমি আমার দিকে চাও একবার, চেয়ে দেখো। সত্যিই কি তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না? জয়ন্ত দেখে, ভালো করেই চেয়ে দেখে। তারপর বলে, "না মানে আগে না ভালোবাসলেও পরে ভালোবাসতে আমার কোনো বাধা নেই। তুমি ভালোবাসার মতো নও এ কথা আমি তো কখনোই বলছি না। তবে কিনা এই সময়ে আর এই অবস্থায় ভালোবাসার কোনো কথাই উঠতে পারে না।"
সকাতরে এই কথা জানিয়ে সে কপালের ঘর্মাবিন্দুদের বিতাড়িত করে। তারপরে আবার তার অনুযোগ জানায়। মানে অন্য সময়ে অন্য কোথাও এইসব ভালোবাসাগুলো হলে কি ভালো হয় না? এইবার মেয়েটি বাঘিনীর মতো রুখে দাঁড়ায়, একবারে ঘাড় বেঁকিয়ে। তুমি কি আমাকে সেই ধরনের এক মেয়ে ভেবেছিলে নাকি? হায় ভগবান! কি বোকাই না আমি ছিলুম! কি বোকামিই না করেছি! কিন্তু, কিন্তু এখন যে আমার কোনো উপায় নেই জয়। ফিরবার কোনো পথ খোলা নেই। তুমি আমার দিকে না চাও, আমার কথা না ভাবো, আরেকজনের জন্য নিশ্চয়ই একটু ভাববে। যে আসছে তার কথা, তার কথা একটু ভাববে নিশ্চয়ই। কে আসছে? কে আসছে আবার? জয়ন্ত ভাবতে পারে না, ঘাবড়ে যায়। আমার, মানে আমাদের শিশু, আমাদের সন্তান। তোমার মনে কি তার জন্য একটু স্থান হবে না জয়ন্ত? জয়ন্ত এবার সোফায় এলিয়ে পড়ে। কি সর্বনাশ! সে কি স্বপ্ন দেখছে নাকি? না তো। তার সম্মুখে ওই কাগজের মতো সাদা ভীতি বিবর্ণমুখী তার যথেষ্ট বিরুদ্ধ সাক্ষ্য। স্বপ্ন নয় যদি, তাহলে? দেখো জয়ন্ত, আমার নিজের জন্য আর কোনো অনুরোধ নেই। তোমার ভালোবাসা যখন আমি হারিয়েছি, তুমি আমাকে ভুলতে পেরেছ, অন্তত ভুলে যাবার ভান করতে পেরেছ, তখন নিজের জন্য যাচনা করে আমার লজ্জা আমি আর বাড়াবো না। কিন্তু, কিন্তু ওর জন্য যে না বলে পারি নে জয়, ওর জন্য যে ভিক্ষা না চেয়ে উপায় নেই আমার। আমাদের শিশুকে মানুষের চোখে মর্যাদা দিতে হলে আমাদের বিয়ে করা ছাড়া গতি নেই যে। বিবাহ অসম্ভব। জয়ন্ত আবার একবার কপালে ঘাম মোছে। অসম্ভব? আমার শিশু, মানে আমাদের অজ্ঞাত শিশুর মুখের দিকে চেয়েও তা অসম্ভব? তুমি কি বলছো জয়ন্ত? আমি তো আর ভাবতে পারছি না। ভেঙে পড়ার মুখে মেয়েটি যেন বেঁকে দাঁড়ায়, প্রদীপ নেবার আগে শেষবারের মতো জ্বলে ওঠার মতো। তাহলে তাই হোক, আমার চরম সর্বনাশী হোক, কিন্তু তার আগে তোমার বউকে আমি সমস্ত জানিয়ে যেতে চাই। আর সেই জন্যেই আরো আমার আশা। মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ল, জয়ন্তর পায়ের কাছে দুহাত দিয়ে তার জানু জড়িয়ে। না না জয়, না, তুমি কখনো এমন অকরুণ হতে পারো না। না, আমার জয়ন্ত কখনো এত নিষ্ঠুর হতে পারে না। তাকে আমি কখনো এমন নিষ্ঠুর হতে দিতে পারি না। তাকে নিষ্ঠুর দেখার আগে আমি মরব, আমি নিজে মরব। এবং বলতে বলতে ব্লাউজের ভেতর থেকে ছোট একটা পিস্তল বার করলো মেয়েটি। এবং এই পিস্তলে কেবল আমি নই, আমরা দুজনেই মরবো একসঙ্গে। পিস্তল হাতে মরিয়া হয়ে উঠল মেয়েটি। জয়ন্ত সোফার থেকে লাফিয়ে উঠল। পিস্তলের প্রাদুর্ভাবে ততটা নয়, যতটা তাদের গলির মোড়ে মোটর হর্নের আওয়াজে। আরে পিস্তল আপাতত রাখো, আমার বউ এসে পড়েছে। এখন, এখনই তোমার যাওয়া দরকার। এ সমস্তই বাজে কথা, কিন্তু আমার বউ যা মেয়ে, এসবের প্রত্যেকটা কথা বিশ্বাস করবে। দেখো জয়ন্ত, কেবল একটা শর্তে আমি যেতে পারি। মুখের ঘনঘটা কেটে গিয়ে মুহূর্তের মধ্যে যেন সূর্যের আলোর ঝিলিক দেখা যায় সেখানে। যেতে পারি এক শর্তে। সহাস্য মুখে এগিয়ে এলো মেয়েটি। যদি আপনি ভালো অভিনেত্রী বলে আমাকে স্বীকার করেন। আপনার নতুন বইয়ের সহায়িকার ভূমিকায় সুযোগ্য পদপ্রার্থী আমিও ছিলাম একজন। আমার নম্বর ছিল ১৮। কিন্তু আপনি আমার আগের পর্যন্ত প্রত্যেকের পরীক্ষা নিলেন। আমাকে আপনার সামনে একটু দাঁড়াবার সুযোগটুকু পর্যন্ত দিলেন না। কিন্তু ফিল্মে অভিনয় না করলে আমার জীবন যে বৃথা। একটি লোকের আনন্দ বিধানের জন্য আমার জন্ম নয়। অসংখ্য নরনারীকে আনন্দদানের জন্যই আমি বিয়ে করব না। আমি অভিনয় করব। তাই বাধ্য হয়ে আপনার বাড়ি বয়ে এসে এই ছোট্ট দৃশ্যটুকু আমাকে অভিনয় করতে হলো। আপনার বইয়ের ওই পাঠটিও অনেকটা এইরকম, তাই নয় কি? আপনার টেবিলের এই সিনারিও পাঠেই আমি তা জেনেছি। এতক্ষণে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল জয়ন্তর। দুঃস্বপ্ন কেটে গিয়ে তার মুখে চোখে অভিনন্দনের প্রশস্তি ফুটে উঠল। ওহ, তাই? তাই নাকি? এটা নিছক অভিনয় তাহলে? হ্যাঁ, তাহলে আমি পাচ্ছি তো ওই পাঠটা? প্রশস্তির থেকে জয়ন্তর মন আবার বর্তমানের অস্বস্তিতে ফিরে এসছে। জ্বর ছেড়েছে, কিন্তু উপসর্গ যায়নি।
বউ তার ফিরে এলো না মোটরে। শ্রীমতী শ্রীক্ষেত্রের সিঁড়ি বেয়ে উঠছেন হয়তো এখন। মেয়েটিকে সে দূরে ঠেলে দিল নিজের নৈকট্য থেকে। হ্যাঁ, হ্যাঁ, তুমিই পাবে। তুমিই পারবে ঠিক। তুমিই পারবে। এই ১৫ মিনিট ধরে যা যাতনা তুমি আমাকে দিয়েছ, তাতে এই পাটে তুমি সারা বাংলাদেশ মাতিয়ে ছাড়বে। এ বিষয়ে আমি নিঃসন্দিগ্ধ। কিন্তু ভগবানের দোহাই, তুমি দয়া করে এখন লুকোও কোথাও একটু। মেয়েটি মিষ্টি হেসে তার হাত ধরল এসে। হ্যাঁ, কোনো দরকার নেই লুকোবার। আপনার বউ আসেননি। মোটরটা দুটো বাড়ির ওধারে গিয়ে দাঁড়িয়েছে। একটু জানলা দিয়ে তাকিয়ে দেখুন। আর তাছাড়া আপনার বউ সিনেমায় যাননি। এক সহপাঠিনীর বিয়ের নিমন্ত্রণ রক্ষায় গেছেন। অনেক রাত্রে ফিরবেন। আর ওই চিরকুটটা এই শ্রীহস্তের রচনা। এই নিমন্ত্রণের কথা আমি জানতাম। জয়ন্ত এতক্ষণে যেন হাঁপ ছাড়তে পারল। হাঁপ ছেড়ে ভালো করে তাকাতে পারল মেয়েটির দিকে। সত্যি, মেয়েটি কেবল সুন্দরী আর স্মার্টই নয়, অসাধারণ বুদ্ধিমতীও। এবং কি আশ্চর্য, একেবারে অচেনাও নয় যেন। এই মুখ কোথায় যেন তার আগে দেখা। টেবিল ল্যাম্পের আবডাল করা আলোয় তেমন ভালো দেখা না গেলেও এখন হালকা মাথায় পরিষ্কার চোখে তাকিয়ে তাকে আধো আধো চেনা বলেই মনে হয়। হয়তোবা পূর্বজন্মে পরিচিত হবে, কিছুই বলা যায় না। এই জীবনে পথে ঘাটে আকছারিত এমন সম্মিলন ঘটে থাকে। সেই জাতীয় একটা সন্দেহের ভারে ভারী হলেও কোথায় যেন একটু খটকা লাগে। খট করে ঘরের বড় আলোটা জয়ন্ত গিয়ে জ্বেলে দেয়। মেয়েটি এবার দুষ্টুমি ভরা দৃষ্টিতে কটাক্ষ করে। কি, কে আমি, এখনো টের পাওনি? বিদ্যুতের সঙ্গে তার গলায় বিদ্রুপে রেশ এসে মেশে। তোমার জীবনের নেপথ্যবর্তিনী মেয়েটিকে এখনই কি তুমি চিনতে পারোনি নাকি? যে মেয়ে কোনোদিন তোমাদের জীবনের মাঝখানে আসতে চায়নি, আড়ালে থেকেছে, আর এমনি আড়ালেই থাকতে চাই। তুমি, তুমি মুখপুরি! জয়ন্ত চড়বড় করে ওঠে। ইস, এতদূর শয়তান হয়েছ তুমি! মেয়েটি মুখ টিপে টিপে হাসে। বাবা, কি ভয়ানক! এমন মেকআপ করেছো, আর গলার স্বরটা বদলে ফেলেছো এমন যে চেনবার জো নেই। বাবা, তবু ভালো যে তুমি এই ঢের রক্ষে। পোড়ামুখী ললিতা না হয়ে অন্য কেউ হলে এতখানি ললিত কলার ধাক্কা সামলানো সত্যিই খুব কঠিন হতো। এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো মন্তব্যে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মনের মুকুরের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।